শুরু হচ্ছে আজকের গল্প রক্ত কামিনী। ছেলেবেলায় আমি যখন হেতামগাড়ে বাস করতাম তখন চক্কর্তীদের বাগান বাড়িটা ভুতুড়ে বলে জানতাম, কিন্তু গত বছর শরৎকালে সেই বাড়িটা যখন আমি কিনলাম তখন ভূতের ভয় কোনো রকম বাধা সৃষ্টি করতে পারেনি। আসলে কলকাতা শহরের গরম গোলমাল আর আর্দ্র আবহাওয়া আমার একেবারেই ভালো লাগতো না, সহ্য হতো না। তার উপর একটা থিয়েটারের নাট্য পরিচালক হিসেবে আমাকে সপ্তাহে 9টা নাটকের অনুষ্ঠান পরিচালনা করতে হতো। তাই বাড়ির দালালকে সঙ্গে করে আমি একদিন গাড়িতে করে বাড়িটাকে দেখতে গেলাম। মাঠের মধ্য দিয়ে রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল। মাঝখানে একটা ছোট্ট নদীর ওপর কাঠের পুলো পার করলাম। অপরূপ প্রকৃতির মধ্য দিয়ে খানিকটা যাওয়ার পর অবশেষে এক জায়গায় গিয়ে গাড়িটা থামল। আমি দেখলাম গাছপালার আড়ালে পুরনো আমলের বড় বড় থামওয়ালা বাড়িটা একা দাঁড়িয়ে রয়েছে। তার সামনের বৃত্তাকার যে উঠোনটা একদিন সবুজ পান্ডার মতো ঘাসে ঢাকা ছিল তা আজও দেখে বোঝা যায়। বাড়িটার দুপাশে সুগন্ধি ফুলে ভরা কয়েকটা ম্যাগনোলিয়া গাছ, তারা যেন প্রহরীর মতো সারা জীবন অপেক্ষা করে চলেছে। উঠোনের মাঝখানে নিগ্র ভৃত্যের এক পাথরের প্রতিমূর্তি অতিথিদের ঘোড়ার লাগাম ধরার জন্য দুহাত বাড়িয়ে রয়েছে। দেখে সত্যি মুগ্ধ হলাম। এজেন্টকে বললাম, ওয়াও, চমৎকার, এই বাড়িটাকেই আমি কিনবো। বলছি, বাড়িটার ভিতরে গিয়ে একবার দেখবেন না? না না, তার কোনো দরকার নেই। নলিনী বলেছে বাড়িটার অবস্থা ভালোই রয়েছে। বাড়িটাকে ঠিক করতে কিছু টাকা খরচ হবে। হ্যাঁ, বাড়িটার দিকে আমি আবার তাকালাম। শেষ বিকেলের রঙিন সূর্যের নরম আলো আলোকিত করে তুলেছিল বাড়ির প্রান্তভাগগুলোকে। স্বাধীনতার আগে বাড়িটাকে কেমন দেখতে লাগতো তা আমি কল্পনায় ভাবতে লাগলাম। আবার এটা মেরামত করার পর কেমন দেখতে লাগবে তাও ভাবতে লাগলাম। খানিকটা পর আমি আবার বললাম, হ্যাঁ, এই বাড়িটাই আমি কিনবো। তাহলে আগামী সপ্তাহের মধ্যে কাগজপত্র সব ঠিক করে ফেলবো। 10 দিন পর বাড়িটা আমার দখলে চলে এলো। বাড়িটা ভালোভাবে সাজাবার জন্য আমি 10 জন লোক নিযুক্ত করলাম। তার মধ্যে 3 জন মহিলা বাড়ির ভেতরটা পরিষ্কার করার জন্য, আর বাকিরা বাইরেটা। দেখতে দেখতে সপ্তাহ দুয়েকের মধ্যে বাড়িটা একেবারে ঝাঁ চকচকে হয়ে উঠল। বাড়ির ওপর থেকে 50 বছরের পুঞ্জীভূত সব ধুলো ময়লা একেবারে উড়ে গেল। আমার এক বাঙাল সহকারী নলিনী রঞ্জন সাহা কলকাতা থেকে এসে আমার কেনা বাড়ির ভিতরের সাজসজ্জা তদারক করতে লাগলো। পুরনো আমলের বাড়ির ভিতরে একটা হলঘর, ঘোরানো সিঁড়ি আর 100 বছর আগেকার টালিগাঁথা মেঝে দেখে সে তো একেবারে চমকে ওঠে। সে বলে, এমন জিনিস নাকি খুব ভাগ্য করলে তবেই মেলে। বাড়িটার মধ্যে 55 ফুট লম্বা আর 35 ফুট চওড়া 10-10খানা শোবার ঘর আর একটা বিরাট পড়ার ঘর রয়েছে। প্রায় কয়েক সপ্তাহ ধরে ঘরগুলো সাজাবার জন্য আসবাবপত্র, সাজ সরঞ্জাম কেনা, এইসব করতে করতে নলিনী শহর ও গ্রাম যাতায়াত করতে লাগলো। একদিন বাড়ির উঠোনে আমি একা ঘোরাঘুরি করছি। দেখলাম উঠোনের শেষ প্রান্তে একটা পুকুরে 2টো জেলে মাছ ধরছে। সম্ভবত তারাই আমার বাড়ির প্রথম অতিথি। আমি তাদের সঙ্গে আলাপ করার জন্য এগিয়ে যেতেই ওমা, তারা ছিপ দাঁড়া ফেলে দিয়ে পালিয়ে গেল। যা, অথচ আমি বলতে চেয়েছিলাম তারা ইচ্ছে মতো যখন খুশি এসে পুকুরে মাছ ধরতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, এরপর রূপম চ্যাটার্জি নামে একজন সাংবাদিক এলেন। সে একটা দৈনিক কাগজে কাজ করত। আমার চক্কর্তি বাড়ি কেনার ব্যাপারটা অবলম্বন করে তিনি একটা রচনা ফাঁদবেন ভেবেছেন। তা সেদিন খাওয়া দাওয়া করে এই কথা বলার পর হঠাৎ এই বাড়িটার কথা তুলল সে। চশমার ফাঁক দিয়ে আমার পানে বিশেষ আগ্রহ সহকারে তাকিয়ে রূপম প্রশ্ন করল, মেয়েটিকে এখনো দেখোনি হয়তো, দেখেছ কি? আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, মেয়ে?
কোন মেয়ের কথা বলছো বলো তো? কেন, মাধবীলতা চক্রবর্তী, তার নাম শোনোনি? সেই তো এখানে ভূত হয়ে আছে। না না, এমন নামের কোনো মেয়ের কথা আমার মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুনে থাকবে। যখন স্বাধীনতা আন্দোলন চলছে তখন সত্য সাধন চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়। মেয়েটি সত্য সাধনকে ভালোবাসত বটে, কিন্তু সেই সঙ্গে তার নিজের কয়েকজন জ্ঞাতি ভাই আর সত্য সাধনের কয়েকজন বন্ধুকেও ভালোবাসত। মাধবীলতা আবার কয়েকজন দেহাতির সঙ্গেও মেলামেশা করতো বলেও শোনা যায়। লোকে বলে তার স্বামী এইসব অবাধ ভালোবাসাবাসের কথা জানত না। হঠাৎ জল খেতে গিয়ে রূপমের বিষম লাগলো। কাশি থামলে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে সে আবার বলতে লাগলো। তার কথায় সত্য সাধন হাসপাতাল থেকে পালিয়ে 250 মাইল হেঁটে বাড়ি এসে সিঁড়ির ওপর মাধবীলতাও তার একজন জওয়ানকে নগ্ন অবস্থায় দেখে ফেলে, আর সেই অবস্থায় তাদের গুলি করে মারে। মাধবীলতা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গেই মারা যায়। তবে তার মৃত্যুকালে তার স্বামীকে সে অভিশাপ দিয়ে বলে, জীবনে সে আর কোনো মেয়ে নিয়ে সুখে ঘর করতে পারবে না। অবশ্য এই কথায় কান দেয়নি সত্য সাধন। যুদ্ধ শেষ হতেই সে আবার জমিদার বংশের এক মেয়েকে বিয়ে করে। কাশ্মীরে মধুচন্দ্রিমা কাটিয়ে আসার পর নতুন স্ত্রীকে নিয়ে আবারও বাড়িতে ওঠে সত্য সাধন। সে এক রাজকীয় ব্যাপার। সে যখন নববধূকে নিয়ে শোয়ার ঘরে যাচ্ছিল, তখন সিঁড়ির ওপর চাতালটায় মাধবীলতাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। আর তাকে দেখে নতুন বউ আর সব চিচাকরেরা ভয়ে একজোটে পালিয়ে যায়। তবে সত্য সাধন ছিল সাহসী মানুষ। সে স্তম্ভিত হয়ে সেখানেই দাঁড়িয়ে তীক্ষ্ণভাবে দেখতে থাকে মাধবীলতাকে। সে আশ্চর্য হয়ে যায়, সে তো নিজের হাতে তাকে দাহ করেছে। মৃত মানুষ কখনো বেঁচে উঠতে পারে নাকি? সত্য সাধন তখন একটুও নড়াচড়া করেনি, সেইখানেই দাঁড়িয়েছিল সে। মাধবীলতার নাইট গাউন পরা অবস্থায় ধীর পায়ে উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে তার স্বামীকে আলিঙ্গন করে। তারপর ধীরে ধীরে সত্য সাধনকে নিয়ে মাধবীলতা চলে যায় উপরতলার শোবার ঘরে। পরদিন সকাল হওয়ার আগেই শোবার ঘর থেকে বেরিয়ে আসে সত্য সাধন। সে সম্পূর্ণভাবে পাগল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সে আস্তাবলে গিয়ে নিজেকে গুলি করে হত্যা করে। বাড়ির চাকরেরা স্পষ্ট শুনতে পায় গুলির শব্দের সঙ্গে সঙ্গে মাধবীলতার জোরে জোরে হাসি ভেসে আসছে। মাধবীলতাকে তখন চোখে দেখা না গেলে তার হাসির শব্দে গোটা বাড়িটা ফেটে পড়ে। আর তারপর থেকেই মাধবীলতা এই বাড়িতে 20 জন লোকের প্রাণ সংহার করেছে। এইসব মৃত ব্যক্তিদের মধ্যে একজন কীর্তনিয়াও ছিলেন, যিনি এখানে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। এই হলো পুরো গল্প। কিছুক্ষণের জন্য এসব শুনে আমরা চুপ করে বসে রইলাম। আমার ছোটবেলায় মাধবীলতার যৌন জীবনের কিছু কিছু ঘটনা আমি শুনেছি, কিন্তু এই কাহিনী আমার মোটেই বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। মনে হয় কলকাতার যুবকদের চটুল প্রেমের বাতিগ্রস্ত এক প্রেতিনীর অধস্যিত এই বাড়ির চমকপ্রদ কাহিনী শুনতে খুব ভালো লাগবে। আমি একটু মুচকি হাসলাম। রূপম দেখলাম আমাকে লক্ষ্য করছে। সে আমার মুখের হাসি দেখে আমার অবিশ্বাসের কথাটা বুঝতে পারল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এসবে বিশ্বাস করতাম না, কিন্তু কয়েকটা কারণের জন্য বিশ্বাস করতে বাধ্য হই। 1 নম্বর কারণ হলো মাধবীলতাকে এ বাড়িতে বেশ কয়েকবার দেখা গেছে। সম্প্রতি বছরখানেক আগেও একবার দেখা যায়। 2 নম্বর কারণ, 20 বছরের মধ্যে তোমাকে নিয়ে 5 জন লোক এই বাড়িটা কিনেছে। তুমি হচ্ছ পঞ্চম ক্রেতা। তুমি ছাড়া আগেকার মালিকদের 3 জনই স্বীকার করেন যে এই বাড়িটা ভুতুড়ে, আর একজন কোনো কথা বলেনি। সে শুধু আত্মহত্যা করে নিয়েছিল। রূপম কেন ভূত প্রেতে বিশ্বাস করে আমি জানি না। ভাবলাম এইসব গল্প হয়তো ওর পত্রিকায় খায় ভালো, তাই হয়তো এসব করছে।
1 মাসের মধ্যে এই নির্জন বাড়িটাকে আমি জমজমাট করে তুললাম। কলকাতা থেকে নলিনী পোশাকের কাপড়ের কিছু নমুনা আর আমার সই করা চেক বইয়ের সাথে আমার 5 জন বন্ধুকে নিয়ে এলো এখানে। আমার এই বাড়ি কেনার কথা তারা সবাই শুনেছিল। সেদিন রাতে ভাতের হোটেলে খাওয়ার পর মদ খেতে খেতে মাধবীলতার কাহিনীটি তাদের শোনালাম। কাহিনীটা তাদের সকলেরই বেশ ভালো লাগলো, সবাই বেশ উপভোগ করলো। ভাবলাম এই কাহিনী পরের সপ্তাহে ছড়িয়ে পড়বে শহরে। আর সত্যি কয়েকদিন পরে অমৃত সন্ধানী কাগজে এই কাহিনী সংক্ষেপে প্রকাশিতও হল। আমি তখন এই বাড়িতে বাস করতে শুরু করিনি। লজ থেকে বাড়ির মেরামতের কাজকর্ম দেখলাম যে হারে কাজ হচ্ছে তাতে সপ্তাহখানেক পরে এই বাড়িতে এসে বসবাস করতে পারবো। করলামও তাই। আমার এই নতুন বাড়িতে আসার প্রথম দিন রাত্রে আমি আমার পড়ার ঘরের লণ্ঠন ধারে বসে একটা নাটক পড়ছি। নাটকখানা থিয়েটারের এক কর্মী আমাকে পাঠিয়ে দেয়। এক নিবিড় তৃপ্তি আর আনন্দের অনুভূতি ফুটে উঠছিল আমার চোখে মুখে। মোট কথা, আমার নতুন বাড়িতে এসে আমি খুব সুখী অনুভব করছিলাম। ঘরের বাইরে গাছেদের কানে কানে অন্ধকারে বাতাস ফিসফিস করে যেসব কথা বলছে আমি তা এক মনে শুনে যাচ্ছি। জীবনে এই প্রথম নিজের বাড়ির সুখ অনুভব করছি। আমি বুঝলাম কবিরা কেন বাড়ি নিয়ে এত কবিতা লেখে। যাই হোক, অবশেষে আমি শুতে চলে গেলাম। বিছানায় শোবার পর আমার মনে হলো এইটাই বোধহয় মাধবীলতার শোবার ঘর ছিল। শোবার ঘর তো নয়, যেন তার যৌন জীবনের লীলাভূমি। একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ চোখে এক ঝলক আলো লাগায় ঘুমটা ভেঙে গেল আমার। চমকে উঠলাম। দেখলাম আমার সামনে মাধবীলতা দাঁড়িয়ে। সত্যি অসাধারণ তার সৌন্দর্য। ঠোঁট দুটো সিক্ত, জাম রঙের চুলগুলো পিঠের উপর বর্ণধারার মতো নেমে এসেছে। চোখ দুটো চকচকে সবুজ। তার সুদর্ভ সুস্পষ্ট স্তন দুটো সোনালি অস্ত্রস্তন্ত্রের মতো জমাট বেঁধে আছে বুকের উপর। গায়ের নাইট গাউন এতটাই পাতলা যে তার ভেতর দিয়ে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের লাবণ্য স্পষ্ট দেখা যাচ্ছে। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল যেন এক অফুরন্ত যৌন আনন্দের গোপন উপত্যকা। আমি উঠে বসলাম। একবার নিজেকে সামনে নিয়ে চিৎকার করে বললাম, কে তুমি? এখানে কি করছো? আমার গলা থেকে শুধু কথাগুলো বেরিয়ে এলো কোন রকমে। তার ঠোঁট দুটো বাতির আলোয় চকচক করলো। একবার স্পষ্ট গলায় শুনলাম, তুমি তো সত্যব্রত দাম, নাট্য পরিচালক, তাই না? এবার আমি একটু সঙ্গীত ফিরে পেলাম। সাহস দেখিয়ে মুখে হাসি ফোটাবার চেষ্টা করলাম। প্রথমে ভেবেছিলাম মাধবীলতার প্রেতাত্মা, তারপর দেখলাম এক জীবন্ত মানবীর দেহ স্পষ্ট হয়ে উঠেছে আমার সামনে। না না, এ মাধবীলতা নয়। কলকাতার কোনো যুবতী আমাকে ঠকাতে এসেছে নিঘাত। তার পোশাক ও দেহ দেখে চোখ সরিয়ে নিতে পারছিলাম না। আমি বললাম, হ্যাঁ আমি সত্যব্রত দাম, কিন্তু কে তোমাকে এখানে পাঠিয়েছে বলো তো? আমার কথা শুনে নারী মূর্তিটা এবার হতবুদ্ধি হয়ে গেল। সে বিস্ময় বিমূঢ় কণ্ঠে বলল, আমায় আবার কে পাঠাবে? কি বলছো তুমি এসব? আমি তো নিজেই এসেছি। তার কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বরের মতো স্পষ্ট। সেই শব্দ শুনে আমার মনে হলো এ নিশ্চয়ই কোনো অভিনেত্রী আমাকে ঠকাতে এসেছে এখানে। তবে আমি আগে কখনো তাকে দেখিনি। আবার মনে হলো এ কোনো স্থানীয় সুন্দরী যুবতী এক চটুর প্রেমের ছলনা দিয়ে আমার মন গুলিয়ে গোপন সুড়ঙ্গ পথ ধরে অভিনেত্রী রূপে নাট্যজগতে প্রবেশ করতে চায়। আমি মনে মনে যখন এইসব কথা ভাবছি, তখন আমার দৃষ্টি কিন্তু সর্বক্ষণ নিবদ্ধ ছিল সেই নারী মূর্তির উপর। তার দেহ, চেহারা, চোখ, মুখ, কণ্ঠস্বর সব মিলিয়ে অভিনেত্রী হবার জন্য স্বাভাবিক যোগ্যতা যতটা দরকার তার থেকে বেশি আছে তার কাছে।
এমনকি তার কাছ থেকে কোনো প্রতিদান না নিয়ে আমি যে কোনো নাটকে তার একটা অভিনয়ের সুযোগ করে দিতে পারি। সাহস করে আমি আবার কথা বললাম, তুমি তুমি আসলে ভুল করছো। আগে এটা ঠিক যে আমার নাম সত্যব্রত দাম এবং আমি একজন নাট্য পরিচালক, কিন্তু আমি তোমাকে মোটেই চিনি না। আমার আপাত মস্তক ভালো করে একবার চোখ বুলিয়ে দেখে নিল সে। আমার নাম মিস সান্যাল। আমি দেখলাম তার মুখে হাসি ফুটে উঠল। সে আমার দিকে এগিয়ে আসতে আসতে হঠাৎ আলোটা নিভিয়ে দিল। সবকিছু একেবারে অন্ধকার। আমার বিছানাটা একটু দুলে উঠল। তারপর সে আমার বিছানার উপর উঠে এসে আমার পাশে শুয়ে পড়ল। তার নরম দেহের উত্তপ্ত স্পর্শ আমি অনুভব করলাম। এ দেহ রক্ত মাংসের কোনো মানবীর ছাড়া আর কারোর হতে পারে না। এ দেহ কখনোই কোনো ভূত প্রেতের নয়। ভূতের কথাটা মন থেকে আবার মুছে যেতে আমার মনে অন্য একটা ভয় এসে বসল। যদি বিবাহিতা হয় তাহলে একদিন তার স্বামী তার পিছু পিছু এসে আক্রমণ করবে আমাকে। আমার বাড়ির চাকর বাকরেরাও এই বিষয়ে কিছুই বলতে পারল না। ভয়ে মাথা চুলকোতে লাগলো তারা। এই গোটা অঞ্চলে তারা এই নামের কোনো মেয়ের অস্তিত্ব আছে বলেই জানে না। এ নাম তারা কখনো শোনেনি। যাই হোক, মূর্তিমতি এক সুখ স্বপ্নের মতো পরপর 4 দিন পর 5ম দিন রাত্রে দরজা খুলে ধীর পায়ে হাসি মুখে আবার আমার শোবার ঘরে এসে দাঁড়ালো। তখন আমি শুয়ে বিছানায় বই পড়ছিলাম। ঘরে ঢুকে এসে বলল, তুমি আমার খোঁজ করছিলে? তার কথা শুনে মনে হলো গরম দুধের সন্ধান পাওয়া বিড়ালের মতো সে খুশি এবং তৃপ্ত। আমি ঘাড় নাড়লাম। সে তখন তার পাছার উপর হাত দিয়ে একদিকে ঘাড়টা বেঁকিয়ে পড়ল, তুমি আমায় কেন খোঁজ করছিলে বলো তো? আমি কেন তার খোঁজ করছিলাম তা বললাম। সে হাসতে লাগলো। তারপর হঠাৎই সে গাউনটা খুলে আলো নিভিয়ে দিয়ে বিছানায় উঠে এসে আমার পাশে শুল। আমার এই প্রিয় রাতের অতিথি পর কয়েক রাত এলো। সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ প্রতিটা মুহূর্ত আমার বেশ ভালো লাগতো। এইভাবে 12টি রাত কেটে যাওয়ার পরও আমি এই মেয়েটির সম্বন্ধে কিছুই জানতে পারলাম না। সে প্রথম যখন এসেছিল তখন যেমন তার সম্বন্ধে কিছুই জানতাম না, এখনো ঠিক তাই। আমি যতবার তাকে তার পরিচয় জিজ্ঞাসা করতাম ততবারই সে বলতো, আমার পরিচয় জানার কোনো দরকার নেই প্রিয়তমা। এরপর একদিন হঠাৎ কিছু না বলে মিস সান্যাল আশাই বন্ধ করে দিল। আবার আমি তার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করলাম, কিন্তু এবারও আগের মতোই কিচ্ছু জানতে পারলাম না। আমি যেসব কারণে তাকে কাছে পেতে চাইতাম সেসব কারণ হল সম্পূর্ণ দেহগত। সে কোন রাতে আমার ঘরে না এলে আমার ঘুমই হতো না। সেই রাত আমার নিঃসঙ্গতায় দুর্বিষহ হয়ে উঠত। নলিনী যখন শহর থেকে 3 জন সহকারীকে সঙ্গে করে আমার বাড়ি সাজাবার জন্য অনেক আসবাবপত্র নিয়ে এলো, তখন আমার নিঃসঙ্গতাটা অনেকটা ভঙ্গ হলো। সে বাড়ির ভেতরে চারিদিক ঘুরে ঘুরে তার সহকারীদের নির্দেশ দিতে লাগলো। এর 1 সপ্তাহের মধ্যেই গোটা বাড়িটা একটা অন্য রূপ ধারণ করলো। অবশেষে সব কাজ সারা হতে বৃহস্পতিবার নলিনী তার লোকেদের বিদায় দিল। সেই বৃহস্পতিবার রাতেই আবার এলো মিস সান্যাল। এই নিচে যে লোক থাকে ওকে? সে রীতিমতো হাঁপাচ্ছিল। তার চোখে ছিল নতুন একটি আলো।
বুকের মধ্যে জমানো এক সস্তার পুঞ্জরীভূত প্রেমাবেগ। কোন লোকটা? ওই যে বেটে খাটো, যার বাদামি চোখে আছে এক মৃদুর দৃষ্টি। সে তার ঠোঁট দুটো উত্তেজনার সঙ্গে চাটছিল জিভ দিয়ে। ওর কথা ছাড়ো না। তুমি তো আমাকে পেয়েছো না? তাও অবশ্য ঠিক, আমি তোমাকে পেয়েছি। এরপর সে তার চোখের দৃষ্টিভঙ্গি সংকুচিত করে আবার বলল, কিন্তু লোকটা আমায় ধরা দিতে চায় না, আর তার এই অনমনীয় ভাবটা আমার বেশ ভালো লেগেছে। তুমি তুমি বড় বেশি আগ্রহী এবং উপর পড়া। আমি বিস্ময়ে ফেটে পড়লাম। কি? আমি গায়ে পড়া? কি বলছো কি তুমি? আমার পিঠের এই নখের দাগগুলো, এগুলো কি আমার হাতে সৃষ্টি? হ্যাঁ, বলো। মিস সান্যাল চিন্তান্বিতভাবে কি ভাবতে লাগলো। কিছুক্ষণ পর সে আমার পিঠের দাগটার উপর হাত বুলিয়ে তার উপর চুম্বন করল। তারপর সেখানটা কামড়ে দিল। সে রাত্রে তার চলে যাবার সময় আমি তাকে আমার সঙ্গে কিছুদিনের জন্য কৃষ্ণনগর যেতে বললাম। সেখানে আমার দ্বারা পরিচালিত এক নতুন নাটকের উদ্বোধন হবে। কিন্তু সে লাল চুলওয়ালা মাথাটা নেড়ে গম্ভীরভাবে বলল, না, আমি যেতে পারি না। কেন পারো না? এটা অসম্ভব, আমার যাওয়া হবে না। বিছানার উপর খাড়া হয়ে বসল সে। এই, দয়া করে তুমি যেও না। তুমি কাছে না থাকলে একজন লোক ছাড়া আমার চলে না। আর তুমি চলে গেলে আমি কি করব বলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তীক্ষ্ণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আমার মুখপানে। তারপর একসময় বলল, বলো বলো, তুমি আমায় ভালোবাসো? বলো, চিরদিন ভালোবাসবো তোমায়। বলো সত্যব্রত, তোমার অন্তর না চাইলে মুখে অন্তত একবার বলো। তার চোখে জল এসেছিল। জানালা দিয়ে চাঁদের আলো এসে তার জল ভরা সেই চোখের উপর আলাদা মায়াময় রচনা সৃষ্টি করল। তাকে দেখতে সত্যিই খুব সুন্দর। তার মতো সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। আমি তার চোখের উপর চুম্বন করে তার চোখের জল সব মুছে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, আর চিরদিন আমি তোমাকেই ভালোবেসে যাব। কয়েক মুহূর্ত পরে এক তৃপ্তির দীর্ঘশ্বাস ছেড়ে আমার বিছানা ছেড়ে নেমে পড়ল সে। বলল, আমি আসছি। কৃষ্ণনগরে গিয়ে সাবধানে থাকবে, তাড়াতাড়ি ফিরে এসো। আর মনে রাখবে, এর আগে আমি আর কখনো কাউকে ভালোবাসিনি। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেল সে। আমি নিজের মনেই বললাম, আমি তোকে ভালোবাসি। পরদিন সকালে আমি নিচে গিয়ে দেখলাম নলিনী খুব রেগে রয়েছে। খাবার সময় তাকে সুপ্রভাত জানাতে সে রাগান্বিতভাবে বলল, দেখো সত্যব্রত, ঠাট্টার একটা সীমা আছে। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছ। মায়াটিকে মেয়ে? কোন মেয়েটির কথা বলছো? শোনো, ভালো মানুষই করতে হবে। যে মায়াটাকে তুমি আজ ভোরে আমার বিছানায় পাঠাছি। দেখলাম নলিনী সত্যি প্রচণ্ড রেগে রয়েছে। আমি ভাবতে লাগলাম, কিন্তু বুঝতে পারলাম না কোন মেয়ের কথা সে বলছে। মিস সান্যাল নিশ্চয়ই আমার বিছানায় প্রায় সারা রাত কাটানোর পর শেষ রাতে তার কাছে যায়নি। না, এটা একেবারে অসম্ভব। আমি তবুও তাকে বললাম, মেয়েটির চেহারা কেমন বলতে পারবে? অবদমিত রাগের চাপে কাঁপছিল নলিনী। সে মেয়েটির চেহারার যে বর্ণনা দিল তাতে বুঝলাম সেই বটে, সেই মেয়ে, মিস সান্যাল। আমি বললাম, কি হয়েছে বলো তো?
আমি প্রশ্ন করলাম বটে, কিন্তু এর উত্তরটা শুনতে আমি চাইনি। কিছুই না। তুমি কি মনে ভাবতেছো যে কোনো মাইয়া আমার বিছানায় এসে উঠলেই আমি তারে গ্রহণ করব? আমার নীতি বলে একটা জিনিস আছে। একটা বাজারে বারবণিকা কথা কাট, আবার তার সাহস দেখো, আমারে বলছে আমি নাকি ধরা দিতে না সবার ভান করতেছি। যত সব। আমি ভাবলাম, তাহলে সেই মেয়েটি সারা রাত আমার কাছে থেকে এত ভালোবাসা পাওয়ার পরও শেষ রাতে নলিনীর কাছে গেছে আরো ভালোবাসা পাওয়ার আশায়। ছি, আমি দুঃখিত নলিনী, আমি সত্যি দুঃখিত। আসলে মেয়েটি কে আমি সত্যি জানি না। আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছিলাম, কিন্তু কিছু আমার বিশ্বাস করো, আমি জানি না ওকে। নলিনীর রাগ তবু গেল না, তবে দেখলাম তার রাগটা আর আমার উপর নেই। সে এবার সাধারণত সব নারীদের উপর বিষোদ্গার করতে লাগলো। সে বলল, শোনো, নারীরা জন্তুদের মতো, ওরা কখনো তৃপ্ত হয় না। আচ্ছা তুমি ছাড়ো ওসব, আমি আজ কৃষ্ণনগরে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? না, আমার এখনো কিছু কাজ আছে, আগামীকাল সব কথা শেষ করে ফেলাবো। হ্যাঁ, একটা কথা, শক্তি মানুষ যে আসতে আসে একজন ফটোগ্রাফারকে সঙ্গে করি, তোমার একটা ফটো নিয়ে একটা বড় ছবি আঁকতে চাইছে। তো তুমি তাড়াতাড়ি ফিরে এসো কৃষ্ণনগর থাইকো। হ্যাঁ হ্যাঁ, আমি কাল বিকেলের মধ্যে ফিরে পড়ব। এই বলে আমি নিজেই গাড়ি চালিয়ে রওনা হলাম। যাবার সময় খবরের কাগজের অফিসে একবার নেমে রূপমের সঙ্গে দেখা করলাম। আমি তাকে মিস সান্যালের কথা জিজ্ঞাসা করলাম। কথাটা শুনে সে যেন হতবুদ্ধি হয়ে গেল। শ্যান্যাল? ওই নামে তো এই অঞ্চলে কোনো মেয়ে নেই। তবে তার মনে একটা সন্দেহ এসেছিল। সে সন্দিগ্ধ মনে বলল, হঠাৎ এই মেয়েটির খোঁজ করছো কেন? এটা কি খুব দরকারি? আমি কিছুক্ষণ ভেবে নিয়ে ঠিক করলাম আমি সব কথা তাকে বলবো না। ব্যাপারটা আজ যাই হোক গোপন রাখাই ঠিক। ঠিক আছে, এতে কিছু যায় আসে না। আমি নাম খুঁজে তাকে বার করবই। তুমি কৃষ্ণনগর থেকে ফিরে এলেই আমি তার পরিচয় দিয়ে দেবো তোমাকে। কৃষ্ণনগর যাওয়া আমার ভুল হয়ে গেল, কোনো ফলই হলো না। নাটকটা একেবারেই চলল না। প্রথম দৃশ্যে যবনিকা পতন হতে না হতেই অর্ধেক দর্শক চলে গেল হল ছেড়ে। তারপর আবহাওয়াটাও খুব একটা ভালো ছিল না। আমি যখন ফিরে এলাম তখন মেঘে মেঘে অন্ধকার উঠেছে। মনে হলো একটা দারুণ ঝড় উঠবে আজ। আমি সোজা রূপমের অফিসে চলে গেলাম। ঘরে ঢুকতেই সে উত্তেজনার আবেগে লাফিয়ে উঠল। সে তখন মদ খাচ্ছিল। ডন, আমি একটা হদিশ পেয়েছি। সত্যি? শোনো, একটা কথা বলো, কোথায় দেখেছিলে তুমি মেয়েটাকে? সে কথা আসলে আমি সে কথা তোমাকে বলতে পারবো না রূপম। তাতে কিছু যায় আসে না। এই বলে সে তার টেবিলের ড্রয়ার থেকে একটা ফটো বের করে আমার সামনে তুলে ধরল। আমি ভালো করে ছবিটা দেখলাম। হ্যাঁ, এই মেয়েটি, তবে পরনে অভিনয়ের পোশাক। মনে হলো সে যেন স্কারলেট ও হারার ভূমিকায় অভিনয় করছে। এই মেয়েটি তো মাধবীলতা। তার কুমারী বয়সে নাম ছিল শ্যান্যাল, মাধবীলতা শ্যান্যাল। আমি হতাশ হয়ে তার চেয়ারে বসে পড়লাম। এই ঘটনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে ভয়ে শিউরে উঠলাম আমি। ঈশ্বর আমাদের মঙ্গল করুন। তুমি তাহলে তাকে দেখেছ, এইবার ভূত বিশ্বাস করতে শিখবে। রূপম হাসতে লাগলো, কিন্তু আমার মুখের উপর স্পষ্ট ভয়ের চিহ্ন ফুটে উঠতে দেখে তার হাসি থেমে গেল। সে অনুতপ্ত হয়ে বলল, আমি দুঃখিত সত্যব্রত, আমি তোমাকে উপহাস করতে চাইনি। সে আমার কাছে যখন এইভাবে ক্ষমা চাইছে তখন আমি ঘর থেকে নীরবে বেরিয়ে এলাম। ঘন কালো মেঘে ভারী হয়ে আছে আকাশের দিগন্তগুলো। মুহুর্মুহু বজ্র গর্জন হচ্ছিল। তারই মাঝে আমি আমার বাড়ির দিকে পৌঁছলাম, কিন্তু বাড়িতে গিয়ে নলিনীর দেখা পেলাম না। আমি উপরতলায় গিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাতে শুরু করতেই ঝড় শুরু হলো।
জানালার শার্সির ওপর আছাড় খেয়ে পড়ে বাতাস আর্তনাদ করছে। বৃষ্টির ধারাগুলো যেন বন্য জন্তুর মতো আঁচড় কাটছে ছাদের উপর। মাঝে মাঝে বিদ্যুতের চকিত আলো ঝলকে উঠে পরক্ষণেই নিভে যাচ্ছে। বাইরে কোথাও যেন বজ্রপাত হলো। আমার মনে হলো আমি যেন সহসা এক ঘোরতর যুদ্ধক্ষেত্রের মধ্যে এসে পড়েছি, কিংবা সত্যি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি আমি। তবে একটা জিনিস আমি বেশ বুঝতে পেরেছিলাম, এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমার। পরে ভাবনা চিন্তা করে যা কিছু হোক একটা ঠিক করা যাবে। আমার পড়ার ঘরে লণ্ঠন জেলে রেখে গিয়েছিল চাকরেরা। সারাদিন ধরে কাজ করে সন্ধ্যের আগেই তারা চলে যায়। লণ্ঠনের পাশে বসে আমি কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলাম। রূপমের কথা শোনার পর থেকে আমার চেতনা ক্রমশ যেন অসাড় হয়ে পড়ছে। আমার সমস্ত বাড়িটাকে এক অবাস্তব অতিপ্রাকৃত বস্তু বলে মনে হচ্ছে। সমস্ত বাস্তবতা বোধই বোধহয় আমি হারিয়ে ফেলেছিলাম একে একে। এমন সময় সহসা নলিনীর আর্তনাদ শুনে আমি চমকে উঠলাম। আমি ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। দেখলাম নলিনী সিঁড়ির নিচের ধাপে কুঁজো হয়ে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। আমি যেতে সে ক্ষীণ স্বরে বলল, ভালো। আর কোনো কথা বলতে পারল না। তার মুখখানা বিবর্ণ, চোখ দুটো ঘুরছে, সমস্ত শরীর অবসন্ন দেখাচ্ছে তাকে। আমার দিকে এগিয়ে আসার জন্য সিঁড়ির উপর একটা ধাপ উঠতেই সে কোথায় পড়ে গেল। হে ভগবান, কি হলো তোমার? নলিনী, নলিনী! সে ক্ষীণ কণ্ঠে কোনো রকমে বলল, হ্যাঁ, সেই মেয়ে, সেই মেয়ে। তার সর্বাঙ্গ ভীষণভাবে কেঁপে উঠছিল। সে কোনো রকমে উঠে দাঁড়াবার চেষ্টা করে আমার পায়ে জামার খাট ধরে করুণ কণ্ঠে বলল, ওকে ওকে সরিয়ে দাও আমার কাছ থেকে। ওকে আমার কাছে আসতে দিও নি, আমার কাছে আসতে দিও, আমার কাছে আসতে। বলে সে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি তাকে ধরে জোরে নাড়া দিতে লাগলাম, বারবার বলতে লাগলাম, কি হয়েছে তোমার নলিনী? তোমার এমন কি করে হলো? গত রাতে সে আবার বিছানায় আবার এসেছে, সারা রাত ধরে জ্বালাতন করেছে আমার। তুমি জানো আমার গায়ে তেমন জোর নেই, ও আমায় মেরে ফেলবে। আমাকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে চলো, চলো বলতে। আমি তাকে ধরে দাঁড় করিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাব, আমরা চলে যাবো এখান থেকে। তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও নলিনী, আমরা এখান থেকে পালিয়ে যাব। তার চোখ দুটো ঘুরছিল। এবার এক দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল সে। ভয়ে ভয়ে আমাকে বলল, না না, এখনই চলো, এখনই চলো, এখনই চলো। সে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আছে, কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে। চলো চলো চলো। তার এই ভয়টা আমার মধ্যেও সংক্রমিত হলো। আমি যেন এবারের সর্বত্রই মাধবীলতার অদৃশ্য অতিপ্রাকৃত উপস্থিতি প্রত্যক্ষ করছিলাম। কিন্তু তার উপস্থিতির মধ্যে এখন তপ্ত কোনো চূর্ণ আবেদন খুঁজে পাচ্ছিলাম না। যেন মনে হচ্ছিল একটা হিংস্র জন্তু আমাদেরকে গ্রাস করবে এবার। সহসা নরকের দ্বার খুলে নারকীয় এই জন্তু যেন দুর্যক্ষণ এই নৈশ অন্ধকার ভেদ করে তার শিকার খুঁজে বেড়াচ্ছে। এমন সময় বাতির আলোগুলো ক্ষীণ হতে হতে নিভে গেল। শুধু ঘরের ভেতর জ্বলন্ত লণ্ঠনখানা ছাড়া আর কোথাও কোনো আলো নেই। সত্যবত, ওই দেখো আসছে, ওই আসছে আসছে আসছে। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি। বাড়ির উঠোনে আমার গাড়িটা ছিল। আমি যখন মালপত্র গুছিয়ে রাখার জন্য বাইরে বেরিয়ে গেলাম, তখন নলিনী আমার সঙ্গ ছাড়ল না। বিদ্যুতের চকিত আলোয় দেখলাম অবিশ্রান্ত বৃষ্টিধারায় সারা উঠানটা ভেসে যাচ্ছে। বাড়িটার পাশে একটা ম্যাগনোলিয়া গাছের মাথায় বাজ পড়তেই গাছটা আমার গাড়ির কাছে ভেঙে পড়ে গেল। আমরা মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে গেলাম। কোথা থেকে এক অবর্ণনীয় ভয় এসে বুকে চেপে বসলো আমার।
আমি ছেলেবেলা থেকে বড় শহরে মানুষ হয়েছি, লেখাপড়া শিখেছি। ভূত কাকে বলে আমি তা জানি না, কখনো বিশ্বাসও করি না। তবু এই বাড়িতে আছে মাধবীলতার অস্তিত্ব। শুধু তাই নয়, একটু আগে যে বজ্রপাতের ফলে গাছটা পড়ে আমাদের গাড়ির পথ আটকে দিল, মনে হলো সে বজ্রপাত বোধহয় মাধবীলতারই কাণ্ড। আরও মনে হলো আমরা যদি অন্য পথে উঠোন পার হয়ে যেতে চাই, তাহলে সে হয়তো আবার আমাদের পথ রুদ্ধ করতে চাইবে। আর এবারে ব্যাপারটা হবে আরো ভয়ানক। বাড়িটার গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়ে আমি নির্বাক দর্শকের মতো দেখে যেতে লাগলাম। ঝড় বৃষ্টি ক্রমাগত আঘাত করতে করতে আমার বাড়িটা যেন ধ্বংস করে দিচ্ছে। উঠোনের সব ফুল গাছ ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। বাড়ির ভেতরের সব ঘরের জানালার কাঁচগুলো ভেঙে পড়ছে রীতিমতো। আমি বাড়ির ভেতর ছুটে গেলাম। বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতেই সদরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। মনে হলো এ দরজা যেন চিরদিনের মতো আমাদের এখানেই আটকে রাখতে চাইছে, আর কেউ খুলতে পারবে না সেটা। বাড়ির ভিতর সর্বত্র বাতাসে যেন মাধবীলতার গন্ধ ভেসে বেড়াচ্ছিল। ঝড় বৃষ্টির প্রবল শব্দকে ঝাঁপিয়ে উঠছিল যেন তার উদ্ধত অতৃপ্ত প্রেমাবেগের দুর্মর স্পন্দন। অবশেষে আমি কোন পন্থা না পেয়ে আকুলভাবে তাকে ডাকতে লাগলাম, মাধবীলতা, কোথায় তুমি? কিন্তু ঝড়ের গর্জন ছাড়া আর কিছুই কানে এলো না আমার। আমি আবার ডাকতে লাগলাম, মাধবীলতা, কোথায় তুমি? একবার মনে হলো এ আমার নিছক নির্বুদ্ধিতা, এক অতি নাটকীয় আতিশয্য ছাড়া আর কিছুই নয়। কিন্তু আবারও মনে হলো না, এটা আমার নির্বুদ্ধিতা নয়। আমার কম্পিত হিমশীতল মস্তিষ্ক এটা বেশ বুঝতে পেরেছিল যে মাধবীলতা আমার কথা বা আমার ডাক বেশ শুনতে পাচ্ছে। আমি পিছন ফিরে তাকাতেই দরজার কাছে হঠাৎ মাধবীলতার চাপা হাসির শব্দ শুনতে পেলাম। পিছন ফিরে এগিয়ে আমি মরিয়া হয়ে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু দরজা খুলল না। আসলে বৃষ্টির জলের ঝাপটায় দরজার কাঠগুলো ফুলে ওঠায় দরজাটা বন্ধ হবার সঙ্গে সঙ্গে আপনা থেকে এঁটে গিয়েছে। কিন্তু আমার কেবলই মনে হচ্ছিল মাধবীলতা যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সব পথ রুদ্ধ করে দিয়েছে। আমি আবার সেই সিঁড়ির তলায় ফিরে গেলাম। চিৎকার করে বললাম, মাধবীলতা, দয়া করে আমাদের যেতে দাও। আবার সেই হাসির শব্দ। এবার সেই হাসির শব্দটা আরো জোর মনে হলো আমার। আসন্ন বিপদের এক বিভীষিকা তার দানবীয় হাত দিয়ে আমার পেটের নাড়িভুড়ির মধ্যে আঁচড় কাটতে লাগলো ক্রমশ। অসহায় হয়ে আমি শেষ পর্যন্ত সিঁড়ির কাছে পড়ে গেলাম। আমার সর্বাঙ্গ তখন কাঁপছিল, হাত দুটো আপনা থেকে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছিল। আমি আবার ডাকলাম, মাধবীলতা, শোনো আমার কথা। না, কিন্তু কোনো উত্তর পেলাম না। পরক্ষণেই ওপরতলা থেকে গানের শব্দ ভেসে আসতে লাগলো। মনে হলো যেন কোনো ব্ল্যাক উইডোর মাকড়সা তার নতুন স্বামীকে হত্যা করার জন্য তার জালের মধ্যে আবদ্ধ করে হত্যার আগে এক যৌনলীলায় মত্ত হতে চলেছে। আমি এগিয়ে তেড়ে দৌড় লাগালাম। মাধবীলতার গানটা হঠাৎ থেমে গেল। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তবু আমি বুঝলাম, হ্যাঁ, মাধবীলতা একমাত্র শোবার ঘর ছাড়া আর কোথাও দেখা দেবে না আমায়, অথবা কথাও বলবে না। একমাত্র শয্যারূপ সমর ক্ষেত্রেই মাধবীলতার সঙ্গে আমার দেখা হবে। আমি আবার শোবার ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম।
এবার আমার শোবার ঘরের দরজা খুলে গেল হঠাৎ। দেখলাম, হ্যাঁ, দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে মাধবীলতা। মাধবীলতা, আমার কণ্ঠস্বর ঝড়ের শব্দকে ছাপিয়ে উঠল। ঠিক তখনই তার সবুজ চোখ দুটো আরো একবার উজ্জ্বল হয়ে আবার সংকুচিত হয়ে গেল। সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুমি ভয় পাওনি? ঘাড় নেড়ে আমি বোঝালাম, না, আমি ভয় পাইনি। আমার লুব্ধ চোখের দৃষ্টি তার পাতলা গাউনটার উপর পড়ল। ভয়ের সত্ত্বেও এক জারু যৌন কামনা আবার উত্তাল হয়ে উঠল আমার মধ্যে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম তার দিকে। কেন এসেছো তুমি এখানে? মাধবীলতা একটা হাত বাড়িয়ে হঠাৎ আমাকে থামতে বলল। আমি বললাম, এ কথা কেন বলছো? আগে আমার কথার উত্তর দাও। কারণ আমি তোমাকে ভালোবাসি। ব্যথাহত অপ্রতিভ অবস্থায় মাধবীলতা বলল, আমাকে কেউ ভালোবাসেনি, সবাই শুধু আমার দেহটাকে ভালোবেসেছে, আর তুমিও তাদের থেকে পৃথক নও। তুমি আমার সম্বন্ধে ভুল বুঝছো মাধবীলতা। আমি তোমার সম্বন্ধে সব জানি। 100 বছর ধরে যত প্রেমিক এসেছে তোমার কাছে, আমি তাদের সবাইকে চিনি। সবাই জানে তুমি মৃত, কিন্তু আমার কাছে তুমি অন্য নারীর থেকে বেশি জীবন্ত। আমি তোমাকে আজও ভালোবাসি মাধবীলতা। সে গভীর দৃষ্টিতে আমার পানে তাকালো। সে যেন আমার অন্তরের সব কথা বোঝার চেষ্টা করছে। সে তার চোখের জল মুছে বলল, এর আগে কেউ আমায় ভালোবাসেনি সত্যব্রত, কেউ ভালোবাসেনি। আমি তাকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে দিলাম, কিন্তু সে আমার হাত দুটোকে সরিয়ে দিয়ে বলল, না, আমাকে ভাবতে দাও। আমি তার কাঁধের উপর হাত রাখলাম। তার কাঁধ দুটো নরম আর তপ্ত মনে হচ্ছে। না, এখন নয়, না, এখন নয়, নিচে চলো সত্যব্রত। আমরা হাত ধরাধরি করে ঘোরানো সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম, যেখানে নলিনী অচেতন অবস্থায় পড়ে রয়েছে। আমি তাকে জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, তুমি তো বেচারাকে আধমরা করে ফেলেছ। সে আমার মতো তোমার সঙ্গে পেরে ওঠে না যে। মাধবীলতা অন্যমনস্কভাবে বলল, তুমি বড় বেশি উগ্র কামা, উপর পড়া। আমি তোমাকে ভালোবাসি মাধবীলতা, চিরদিন ভালোবেসে যাব, এটাই সবচেয়ে বড় সত্য। আমি তোমাকে ভালোবাসি। মাধবীলতা এবার চোখ দুটো বন্ধ করে মনে মনে কি যেন একটা সিদ্ধান্ত নিল। তারপর সদর দরজা দিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে আমাকে ডাকলো, এখানে এসো। আমি কেমন মন্ত্রমুগ্ধের মতো তার পিছন পিছন যেতে লাগলাম। দরজাটা খোলো। এবার কিন্তু দরজায় হাত দিতেই দরজাটা খুলে গেল। দরজা খুলতেই এক ঝলক বৃষ্টি তীরের মতো আমার চোখে এসে লাগলো। আমি টাল সামলাতে না পেরে দরজার বাইরে গিয়ে পড়লাম একেবারে। বাইরে ঝড়ের ধ্বংসলীলা দেখতে দেখতে অভিভূত হয়ে পড়েছিলাম। হঠাৎ এমন সময় মাধবীলতা চিৎকার করে বলে উঠল, সত্যব্রত, বিদায়। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম সদর দরজাটা আবার পিছনে সশব্দে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু না, শুধু ঝড়ের গর্জন ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আমি আবারও বললাম, আমি তোমাকে আজও ভালোবাসি মাধবীলতা। না, এই প্রশ্নেরও কোনো জবাব পেলাম না। Don't tell me it's over now. Don't tell me it's over now. Don't tell me it's
আমি তখন ভাঙা গাছপালা ডিঙিয়ে জলকাদার মধ্য দিয়ে অন্ধকারে প্রায় 4 মাইল পথ হেঁটে গিয়ে অবশেষে রূপমের অফিসে গিয়ে দাঁড়ালাম। রূপমকে মিথ্যে কথা বললাম। আমার এক বন্ধু সিঁড়ি থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে রয়েছে। আমার তোমার সাহায্য লাগবে ভাই, একবার দয়া করে আমার সঙ্গে চলো। পৌর কর্তৃপক্ষের একজন লোক, একজন ডক্টর আর রূপমকে নিয়ে আমি গাড়ি করে তক্ষুনি চক্রবর্তী বাড়িতে পৌঁছলাম। রাত তখন 2টো হয়ে গিয়েছে। গিয়ে দেখলাম সদর দরজা হাট করে খোলা, বাতাসে সেটা দুলছে, কিন্তু নলিনীর কোনো চিহ্ন নেই সেখানে। বাড়ির সব ঘর, সব জায়গা আলো নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও না, তাকে আর পাওয়া গেল না। তার কি আসলে হয়েছে তা একমাত্র আমিই জানতাম। রূপমও বোধহয় একটু একটু বুঝতে পেরেছিল, কিন্তু আইন বাঁচিয়ে চলতে গিয়ে সে কথা মুখ ফুটে বলতে পারলাম না আমরা। একটা প্রবাদ বাক্যের কথা মনে পড়ে গেল আমার, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। মাধবীলতার সাহচর্যে যৌন চারদ সুখের যে স্বর্গরাজ্যে অধিষ্ঠিত হতাম আমি, সেই স্বর্গরাজ্যই নলিনীর কাছে সাক্ষাৎ নরকের মতো। অতৃপ্ত কামনার ভয়ঙ্কর প্রেমাবেগে তপ্ত এক আশ্চর্য মেয়ে মাধবীলতাকে আমি কখনো ভুলব না। সে আমাকে হয়তো সত্যি ভালোবাসত, কিন্তু নলিনীকে তার প্রেতপুরীতে খেলার সাথী হিসেবে চিরদিনের জন্য পেতে চেয়েছিল সে। নলিনী যে সত্যি সহজ সরল আর অকপট, নারী সম্বন্ধে সত্যি কোনো উৎসাহ তার ছিল না কোনোদিন। আর এই কথাটাই মাধবীলতা মানতে পারেনি। সে ভাবল নলিনীর মনের ভিতর কামনা থাকলেও সে বাইরে অনীহার ভান করছে, সে তাকে সহজে ধরা দিতে চাইছে না। তাই সে ইহলোক ইহ জীবন থেকে চিরজীবনের মতো টেনে নিল নলিনীকে।